আমাদের আজকের গল্পের শিরোনাম ধুলোমাখা শরবতওয়ালার ন্যায়ের বিপ্লব। একটা সাধারণ ছেলের জীবন যেখানে এক মুহূর্তের অপমান তার স্বপ্নকে চুরমার করে দেয়, কিন্তু সেই অপমানই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। আজকের গল্পে দেখবেন কিভাবে দারিদ্র্য আর অপমান এক যুবককে ভেঙে না ফেলে বরং তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এটা শুধু সফলতার গল্প নয়, এটা ধৈর্য, সততা আর প্রকৃত ন্যায়ের গল্প। তাহলে চলুন এখন গল্পটি শুরু করা যাক। কলকাতার পুরনো আদালত চত্বরের বাইরে সেই সকালটা বরাবরের মতোই শোরগোল আর ধুলোয় ভরা ছিল। সুমন তার ছোট্ট শরবতের গাড়িটায় লেবু কাটছিল আর বরফের টুকরোগুলো মেশাচ্ছিল। বাতাসে লেবু আর পুদিনার ঝাঝালো গন্ধ ভাসছিল, যা আদালতের মক্কেল আর উকিলদের নিজের দিকে টেনে আনছিল। সুমনের হাতগুলো রোদে পোড়া ছিল, আর তার জামায় শরবতের ছোপ লেগেছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত রকমের জেদ ছিল, যা তার দারিদ্র্যের সাথে একেবারেই মানানসই ছিল না। আদালতের সেই বিশাল লোহার গেটের ভেতরে কালো কোট পরা উকিলরা এমনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন যেন তারা ন্যায়ের একচ্ছত্র অধিকারী। তাদের চেহারায় এক বিশেষ ধরনের দম্ভ ছিল, যা কেবল ক্ষমতা আর প্রতিপত্তি থেকেই আসে। সুমন শান্তভাবে সবাইকে শরবত দিচ্ছিল, যখন তার মন অন্য কোথাও ছিল। সে জানত যে এই উকিলদের দুনিয়ায় তার অস্তিত্ব একটা খড়কুটোর চেয়ে বেশি কিছু নয়। তবুও সে নিজের বোন রিয়ার স্বপ্ন পূরণ করার জন্য এই অপমানজনক ধুলো সহ্য করতে প্রস্তুত ছিল। তখনই হঠাৎ একটা ঝকঝকে বিএমডব্লিউ গাড়ি আদালতের সামনে এসে থামল, আর ধুলোর এক বিশাল আস্তরণ সুমনের গাড়ির দিকে উড়ে এলো। গাড়ি থেকে বিজয় রায় নামলেন, যিনি কলকাতার সবচেয়ে বিখ্যাত আর দামি উকিলদের মধ্যে একজন ছিলেন। তার সাদা শার্টে একটাও ভাঁজ ছিল না, আর তার জুতো এতটাই চকচক করছিল যে তাতে আকাশের আলো প্রতিফলিত হচ্ছিল। সুমন একটা দীর্ঘশ্বাস নিল এবং নিজের কাজ চালিয়ে গেল, কারণ সে জানত যে এমন লোকেদের সামনে নীরব থাকাই নিরাপদ। বিজয় রায় নিজের মক্কেলদের সাথে মুচু গলায় কথা বলতে বলতে সুমনের গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। সুমন তাড়াতাড়ি এক গ্লাস শরবত তৈরি করল আর সেটা এক বয়স্ক মহিলাকে দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু তখনই ভিড়ি একটা ধাক্কায় সুমনের ভারসাম্য বিগড়ে গেল, আর শরবতের কয়েকটা ফোঁটা বিজয় রায়ের দামি সিল্কের কোটের উপর গিয়ে পড়ল। সময় যেন সেখানেই থমকে গেল, আর চারদিকে এক নিস্তব্ধতা নেমে এলো, যেন কোনো বড় ঝড়ের আগের নীরবতা। বিজয় রায়ের মুখ রাগে লাল হয়ে গেল, আর তিনি জোরে সুমনের হাত ঝটকিয়ে দিলেন। অন্ধ নাকি তুমি? তুমি কি জানো এই কোটের দাম কত? তার গলার আওয়াজ এতটাই তীক্ষ্ণ ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা থমকে গেল। সুমন ভয়ে কাঁপতে লাগল আর হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। সে বারবার বলল যে এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু বিজয়ের দম্ভে এতে কোনো পার্থক্য পড়ল না। তার কাছে সুমন কোনো মানুষ ছিল না, বরং রাস্তায় পড়ে থাকা আবর্জনা মাত্র ছিল। বিজয় চিৎকার করে বললেন, তোমাদের মতো ছোট শরবতওয়ালারা সবসময় আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াও। তোমার যোগ্যতা কি? তুমি শুধু ধুলোর নোংরা আর সব সময় সেখানেই থাকবে। তিনি রাগে সুমনের গাড়িতে লাথি মারলেন, যাতে শরবতের বোতলগুলো ছড়িয়ে পড়ে গেল আর বরফের টুকরো এদিক ওদিক ছড়িয়ে পড়ল। সুমনের চোখে জল চলে এলো যখন সে দেখল তার সারা দিনের পরিশ্রম আর জীবিকা মাটিতে মিশে যাচ্ছে। এটা কেবল লোকসান ছিল না, বরং তার আত্মায় লাগা এক গভীর ক্ষত ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য উকিল আর মানুষজন নীরব দর্শক হয়ে তামাশা দেখছিল। কেউই সুমনের পক্ষে একটি শব্দও বলল না। বিজয় রায় যাওয়ার সময় সুমনকে সতর্ক করে দিলেন যে যদি তাকে আর কখনো এখানে দেখা যায় তবে তাকে জেলে পাঠিয়ে দেবেন। সুমন মাটিতে বসে ভাঙা বোতলের টুকরোগুলোর দিকে তাকিয়েছিল, যাতে সে নিজের অসম্পূর্ণ পড়াশুনো আর ভাঙা স্বপ্ন দেখতে পাচ্ছিল। সে একসময় এই আইনের বইগুলোই পড়ত, কিন্তু আজ আইনের রক্ষকরাই তাকে পিষে দিল। রিয়ার পড়াশুনোর খরচ, ঘর ভাড়া আর ওষুধের টাকা সবই সেই ভাঙা গাড়ি আর ছড়িয়ে পড়া শরবতের সাথে ভেসে গিয়েছিল। সুমন অনুভব করল যে এই সমাজে কেবল জ্ঞান আর সততাই যথেষ্ট নয়, এখানে কেবল প্রতিপত্তির পূজা হয়। সে বিজয় রায়ের সেই ঘৃণাভরা দৃষ্টি নিজের হৃদয়ে গেঁথে নিল, যা এখন তার জন্য জ্বালানি হিসাবে কাজ করতে চলেছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে এই অপমানের বদলা ন্যায় দিয়ে নেবে, কেবল প্রতিশোধের ভাবনা থেকে নয়। রোদ বাড়ছিল, আর সুমন ধীরে ধীরে নিজের মালপত্র গোছাতে শুরু করল। তার চোখে এখন জল ছিল না, বরং এক নতুন সংকল্প ফুটে উঠছিল। কর্মের চাকা সবসময় ঘুরতে থাকে, আর সুমন নিজের পুরো শক্তি দিয়ে সেই চাকাকে ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছিল।
সে নিজের ছেঁড়া পকেট থেকে একটা পুরনো বইয়ের পাতা বের করল, যা কোনো আইনের বইয়ের ছিল। সে সেটাকে নিজের বুকে জড়িয়ে ধরল আর ভারী কদমে নিজের বাড়ির দিকে রওনা দিল, যেখানে অন্ধকার তার অপেক্ষা করছিল। বাড়ি পৌঁছতেই রিয়া যখন তার দাদার অবস্থা দেখল, তখন তার বুক ফেটে গেল। সে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করল, কিন্তু সুমন শুধু তার হাত ধরে বলল যে সব ঠিক হয়ে যাবে। সেই রাতে সুমন ঘুমাল না। সে কেবল জানালা দিয়ে বাইরে জ্বলজ্বল করা তারাগুলোকে দেখতে থাকল আর নিজের পরিকল্পনা করতে লাগল। সে জানত যে রাস্তা খুব কঠিন, কিন্তু যে অপমান তাকে আজ ভেঙেছিল সেটাই তাকে কাল এক নতুন পরিচয় দিতে চলেছিল। সমাজের শেকল খুব শক্ত ছিল, কিন্তু সুমনের ইচ্ছা শক্তি ছিল দৃঢ়। পরের কয়েকদিন সুমন আদালতে গেল না। সে নিজের ঘরে বন্ধ হয়ে সেই পুরনো বইগুলোকে আবার খুলতে লাগল, যেগুলোকে সে বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছিল। দারিদ্র তাকে শরবত বিক্রি করতে বাধ্য করেছিল, কিন্তু তার মস্তিষ্কে জমানো জ্ঞানকে কেউ কেড়ে নিতে পারত না। সে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে দুনিয়ার নতুন আইনি প্রযুক্তি আর স্টার্টআপ সম্পর্কে পড়া শুরু করল। সে বুঝতে পারল যে ভবিষ্যৎ কেবল ওকালতি করাতে নয়, বরং ন্যায়কে সহজ করে তোলার মতো প্রযুক্তি তৈরি করার মধ্যে নিহিত রয়েছে। তার কাছে টাকা ছিল না, কিন্তু তার কাছে একটা ভাবনা ছিল যা বিপ্লবী হতে পারত। সে ঠিক করল যে সে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যা দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ দিতে পারবে আর বড় উকিলদের একাধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারবে। সুমন জানত যে বিজয় রায়ের মতো মানুষরা তখনই ভয় পাবেন যখন তাদেরই ভাষায় জবাব দেওয়া হবে। সে দিন রাত পরিশ্রম করল, কখনো ক্ষুধার্ত থাকল, তো কখনো কেবল জল খেয়ে শুয়ে পড়ল। তার এই তপস্যার একমাত্র সাক্ষী ছিল তার ছোট বোন রিয়া, যে চুপচাপ তাকে সাহায্য করে যাচ্ছিল। ধীরে ধীরে সুমন কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করল, যারা এখনও আইনি ক্ষেত্রে সংগ্রাম করছিল। তারা মিলে একটা ছোট টিম তৈরি করল আর একটা পুরনো গুদাম ঘরকে নিজেদের অফিস বানিয়ে নিল। ধুলোমাখা কাগজ আর পুরনো কম্পিউটারের মাঝে এক নতুন বিপ্লব জন্ম নিচ্ছিল। সুমনের নেতৃত্ব আর তার আইনি বিচক্ষণতা সবাইকে প্রভাবিত করল। সে এখন কেবল একজন শরবতওয়ালা ছিল না, সে একজন ভিশনারি হয়ে উঠছিল, যে ভবিষ্যতের বিচার ব্যবস্থাকে বদলানোর স্বপ্ন দেখছিল। সে জানত যে কর্মের ফল সময় মতো পাওয়া যায়। সময় ডানা মেলে উঠতে লাগল, আর সুমনের ছোট স্টার্টআপ এক বিশাল কোম্পানির রূপ নিতে লাগল। বিনিয়োগকারীরা তার ভাবনার মধ্যে ক্ষমতা দেখতে পেলেন, আর বড় মাপে ফান্ডিং আসতে শুরু করল। কিন্তু সুমনের মনে কখনো দম্ভ এলো না। সে আজকেও সেই সাদামাটা ভাবেই থাকত। তার প্রায়ই সেই অপমানিত দিনের কথা মনে পড়ত, যখন বিজয় রায় তাকে রাস্তায় ফেলে দিয়েছিলেন। সে ঘৃণা করত না, বরং সে সেই অপমানকে নিজের সফলতার সিঁড়ি বানিয়ে নিয়েছিল। সফলতার প্রতিটা নতুন উচ্চতায় সে আরও বেশি বিনয়ী হতে থাকল। অন্যদিকে বিজয় রায়ের পতনও ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছিল। তার দম্ভ আর ভুল পথ তাকে অনেক আইনি ঝামেলায় ফাঁসিয়ে দিয়েছিল। তার খ্যাতি এখন ম্লান হয়ে আসছিল, আর তার পুরনো মক্কেলরা তার সঙ্গ ছেড়ে দিচ্ছিলেন। তারা এখনও সেই পুরনো পথেই চলছিলেন, যেখানে কেবল প্রতিপত্তি আর টাকাই সবকিছু ছিল। তাদের ধারণাও ছিল না যে ছেলেটিকে তারা রাস্তার আবর্জনা মনে করেছিলেন, সে এখন তাদের পুরো সাম্রাজ্য কিনে নেওয়ার ক্ষমতা রাখে। জীবনের চক্র সত্যিই খুব অদ্ভুত আর ন্যায়পরায়ণ হয়। রিয়াও তার পড়াশোনা শেষ করে নিয়েছিল, আর সে এখন তার দাদার সাথে কোম্পানির আইনি বিভাগ সামলাচ্ছিল। সুমন তাকে সবসময় শিখিয়েছিল যে প্রতিপত্তির ব্যবহার অন্যদের দমানোর জন্য নয়, বরং তাদের ওপরে তোলার জন্য করা উচিত। তাদের কোম্পানি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লিগ্যাল টেক ফার্ম হয়ে উঠেছিল। সুমনকে এখন টেক মুগল নামে চেনা যেত, কিন্তু তার অফিসের কেবিনে আজকেও শরবতের সেই পুরনো টিনের গ্লাস রাখা ছিল। সেই গ্লাস তাকে তার শিকড় আর সেই সংগ্রামের কথা মনে করিয়ে দিত। সুমন শুনতে পেল যে বিজয় রায়ের ফার্ম দেউলিয়া হওয়ার পথে, আর তার বিরুদ্ধে অনেক বড় মামলা চলছে। সে চাইলে চুপচাপ তামাশা দেখতে পারত, কিন্তু সে অন্য কিছু ভেবে রেখেছিল। সে তার টিমকে নির্দেশ দিল যাতে তারা বিজয় রায়ের কোম্পানির সমস্ত শেয়ার কিনে নেয়। এটা প্রতিশোধ ছিল না, বরং ন্যায়ের এক নতুন সংজ্ঞা লেখার শুরু ছিল। সে জানত যে খুব শিগগিরই সে সেই আদালতে ফিরে যাবে যেখান থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। তার বুক দুড়ুদুড়ু করছিল। প্রস্তুতি শেষ হয়েছিল, আর সুমন তার সবচেয়ে ভালো স্যুটটা বের করল। সে আয়নায় নিজেকে দেখল।
সে এখন সেই ভয় পাওয়া ছেলেটা ছিল না, বরং এক আত্মবিশ্বাসে ভরা নেতৃত্ব দানকারী ছিল। সে রিয়ার আশীর্বাদ নিল আর নিজের শৌখিন গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ি সেই পথ দিয়েই যাচ্ছিল যেখানে একসময় সে ধুলো মাখত। পুরনো স্মৃতিগুলো একটা সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। সে অনুভব করল যে আসল জয় কাউকে হারানোই নয়, বরং নিজেকে প্রমাণ করার মধ্যে থাকে। আদালতের সেই ইমারত আজকেও তেমনই দাঁড়িয়েছিল, কিন্তু সুমনের জন্য সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। যখন তার গাড়ি গেটের ভেতরে ঢুকল, তখন রক্ষীরা তাকে সেলাম জানাল। সে সেই জায়গার পাশ দিয়ে গেল যেখানে তার শরবতের গাড়ি থাকত। সেখানে এখন অন্য কেউ শরবত বিক্রি করছিল, যার চোখে সেই একই অসহায়ত্ব ছিল যা একসময় সুমনের চোখে থাকত। সুমন মনে মনে প্রতিজ্ঞা করল যে সে এই সমস্ত সংগ্রাম করা মানুষদের জন্য বড় কিছু করবে। সুমন যখন আদালতের মূল হলে পা রাখল, তখন সবার নজর তার ওপর স্থির হয়ে গেল। মানুষের মধ্যে কানাঘুষো হতে লাগল যে এই নতুন আর শক্তিশালী সিইও কে। বিজয় রায়ও সেখানেই দাঁড়িয়েছিলেন, ক্লান্ত আর পরাজিত দেখাচ্ছিল তাকে। তার চোখে এখন সেই পুরনো চমক ছিল না, বরং হারের ভয় স্পষ্ট ফুটে উঠছিল। সুমন সরাসরি তার দিকে এগিয়ে গেল আর থেমে গেল। বিজয় তাকে চেনার চেষ্টা করলেন, কিন্তু স্মৃতির ঝাপসা আলয় সেই পুরনো শরবতওয়ালা কোথাও হারিয়ে গিয়েছিল। সুমন মুচকি হেসে নিজের পরিচয় গোপন রাখল। আদালতের কাজ শুরু হতে চলেছিল, আর সুমনকে প্রধান সাক্ষী আর বিনিয়োগকারী হিসাবে ডাকা হয়েছিল। বিজয় রায়ের হাত কাঁপছিল যখন তিনি নিজের ফাইলগুলো খুললেন। তিনি জানতেন যে আজ কার ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে। সুমন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের কথা শুরু করল। তার গলায় এক গভীর স্থিরতা আর গাম্ভীর্য ছিল। প্রতিটা শব্দে সত্যের ওজন ছিল, যা বিজয়ের মিথ্যের ঝুড়িকে ভেঙে দিচ্ছিল। আদালতের ঘর সেই সত্যের প্রতিধ্বনিতে ভরে গেল, যাকে বছরখানেক আগে চেপে রাখা হয়েছিল। যেমন যেমন শুনানি এগোতে লাগল, বিজয় রায়ের ভুলগুলো একে একে সামনে আসতে লাগল। তার মুখে ঘাম জমতে লাগল, আর তিনি বারবার জল খেতে লাগলেন। সুমন শান্ত থেকে পুরো প্রক্রিয়াটা দেখল। সে অনুভব করল যে ন্যায়ের পাল্লা শেষ পর্যন্ত ভারসাম্য বজায় রাখেই। যে ব্যক্তি একসময় অন্যদের পোকামাকড় মনে করত, সে আজ নিজেই নিজের চোখে নিচে নেমে যাচ্ছিল। সুমনের মনে কোনো আনন্দ ছিল না, কেবল এক গভীর শান্তি ছিল যে সে তার বোনের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করেছে। কর্মের চক্র পূর্ণ হচ্ছিল। আদালতের বারান্দায় পুরনো স্মৃতি আর বর্তমানের বাস্তবতা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। সুমন জানালা দিয়ে বাইরে তাকাল, যেখানে ধুলোর ঝড়ে এখনও সেই একই সংগ্রাম জারি ছিল। সে ভাবল যে কিভাবে একটা মুহূর্তের অপমান কারো জীবনের গতিপথ বদলে দিতে পারে। যদি সেই দিন বিজয় তাকে অপমান না করতেন, তবে হয়তো সে আজকেও সেখানেই শরবত বিক্রি করত। নিয়তির খেলাও কত অদ্ভুত হয়, যেখানে হারার মধ্যেই জয়ের বীজ লুকিয়ে থাকে। নিজের যাত্রার ওপর সে গর্ব অনুভব করল। সেই রাতে চাঁদের আলো সুমনের ছোট্ট ঘরের জানালা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু তার মনের অন্ধকার কোথাও অনেক বেশি গভীর ছিল। সে নিজের ছেঁড়া মাদুরের ওপর শুয়েছিল আর ছাদের ফাটলগুলোকে দেখছিল, যেগুলো তার নিজের জীবনের ভেঙে যাওয়া আশার মতো লাগছিল। তার বাবার চলে যাওয়ার পর দুনিয়া কতটা বদলে গিয়েছে তার উপলব্ধি সে প্রতি মুহূর্তে করত। সে একসময় একজন মেধাবী ছাত্র ছিল, যার কাছে আইনের মোটা মোটা বই থাকত, কিন্তু আজ তার কাছে কেবল তেঁতো স্মৃতি আর খালি হাত পড়েছিল। সুমনের বাবা একজন সৎ ক্লার্ক ছিলেন, যিনি নিজের পুরো জীবন সত্যের পথে চলে কাটিয়েছিলেন, কিন্তু শেষে তিনি কেবল ঋণের বোঝা রেখে গিয়েছিলেন। যখন তার হঠাৎ মৃত্যু হল, তখন মহাজনরা সুমনের দরজায় কড়া নাড়তে শুরু করল, যাতে তার পুরো পৃথিবী উজাড় হয়ে গেল। তাকে তার পড়াশোনা মাঝপথেই ছাড়তে হল, কারণ ঘরে উনুন জ্বলার জন্য টাকার খুব প্রয়োজন ছিল। সে তার ওকালতি ডিগ্রির স্বপ্ন একটা সিন্ধুকে বন্ধ করে দিল, আর রাস্তায় শরবত বিক্রির কঠিন সিদ্ধান্ত নিল। আজ দুপুরে যখন বিজয় রায় তাকে প্রকাশ্য দিবালোকে অপমান করেছিলেন, তখন সুমনের সবচেয়ে বেশি কষ্ট নিজের বোন রিয়ার চোখের দিকে তাকিয়ে হয়েছিল। রিয়া কলেজ থেকে ফেরার সময় সেখানেই দাঁড়িয়েছিল, আর সে সেই সব কিছু দেখে ফেলেছিল যা তার দাদার সাথে ঘটেছিল। সে তার দাদাকে একজন নায়কের মতো মানত, কিন্তু আজ সে তাকে ধুলোয় মিশে যেতে দেখল। সেই মুহূর্তে সুমনের আত্মা যেন চিৎকার করে উঠেছিল। সে নিজের বোনের চোখের নিচে নামতে চাইছিল না, কিন্তু দারিদ্র্য তাকে সবার সামনে একেবারে অসহায় করে দিয়েছিল। রিয়া ঘরের এক কোণে বসে কাঁদছিল।
তার মুখে নিজের ভাইয়ের প্রতি সহানুভূতি আর সমাজের প্রতি রাগে তার মন ভরে উঠেছিল। সে ধীরে ধীরে সুমনের কাছে এসে তার নোংরা আর খসখসে হাত দুটো নিজের কোমল হাতের মুঠোয় নিল আর ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল যে তাকে আর শরবত বিক্রি করতে হবে না। সুমন তার বোনের মাথায় হাত রাখল আর অনুভব করল যে তার নীরবতার মাঝে হাজারো প্রশ্ন আর যন্ত্রণা লুকিয়েছিল। সে তখনই ঠিক করে নিল যে সে আর নিজের ভাগ্যকে দোষ না দিয়ে বরং তাকে নতুন মোড় দেবে। আইনের সেই ক্লাসরুম যেখানে সুমন সবার আগে বসত, আজ এক আবছা স্মৃতির মতো তার চোখের সামনে বারবার ভেসে আসছিল। প্রফেসররা তাকে সংবিধানের ভবিষ্যৎ বলতেন, কিন্তু দারিদ্র্যের নিষ্ঠুর আঘাত তাকে আদালতের রাস্তায় নিয়ে এসেছিল। সে প্রায়ই ভাবত যে ন্যায়ের বইগুলো কি কেবল ধনী ব্যক্তিদের লাইব্রেরির শোভা বাড়ানোর জন্য? সেই পাতাগুলোতে লেখা অধিকারগুলো কি তার মতো সাধারণ মানুষের জন্য কখনো সত্যি হতে পারবে? তার মনে ব্যবস্থার প্রতি এক গভীর নিরাশা ছিল। সে তার বাবার পুরনো ঘড়িটা হাতে নিল, যা এখন বন্ধ হয়ে গিয়েছিল, যেন তার সময়ও সেখানেই কোথাও থমকে গিয়েছিল। কিন্তু হঠাৎ তার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হল। সে অনুভব করল যে অপমানই হল সেই সার যা সফলতার বীজকে অঙ্কুরিত করে। সে তার পুরনো বইয়ের সিন্দুকটা খুলল, ধুলোবালি আর একটা পুরনো রেজিস্টারে কিছু লিখতে শুরু করল। এটা কেবল শব্দের সংগ্রহ ছিল না, বরং এক মহান ভবিষ্যতের পরিকল্পনা ছিল, যাকে সে বাস্তবে রূপ দিতে চলেছিল। সমাজের ব্যবস্থা সবসময় গরিবদের পিষে ফেলার কাজ করে, এই কথা সুমন আজ ভালোভাবেই শিখে নিয়েছিল। সে দেখেছিল যে কিভাবে একটা কালো কোট পরে মানুষ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে আর অন্যদের আত্মসম্মানকে পায়ের তলায় পিষে ফেলে। বিজয় রায়ের সেই অট্টহাসি সুমনের কানে এখনও বাজছিল, যা তাকে তার দারিদ্র্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু সুমন ঠিক করে নিয়েছিল যে সে এই তিক্ততাকেই নিজের শক্তি বানাবে আর একদিন ন্যায়ের নতুন সূর্য উদিত করবে। পরের দিন সকালে সুমন তার শরবতের গাড়ি আর বাসনপত্রগুলো একটা কোণে রেখে দিল, যা তার গত কয়েক বছরের সংগ্রামের সঙ্গী ছিল। রিয়া তাকে অবাক হয়ে দেখল, কিন্তু তার চোখে এক নতুন উজ্জ্বলতা দেখে সে কিছু বলতে পারল না। সুমন তার ছেঁড়া জামাটা বদলে ফেলল আর নিজের পুরনো স্কুল ব্যাগে কিছু জরুরি কাগজপত্র রাখল। সে এখন সেই দুনিয়ার দিকে পা বাড়াতে চলেছিল যেখানে মেধার দাম থাকে, কেবল শারীরিক পরিশ্রমের নয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে। পথে চলার সময় সে প্রতিটা দোকানে আর প্রতিটা চেহারায় নিজের পুরনো অসহায়ত্ব দেখতে পাচ্ছিল, যা তাকে পেছনের দিকে টানার চেষ্টা করছিল। কিন্তু সুমনের কদম এখন আর থামার মতো ছিল না। তার মাথায় সেই আইনি ধারাগুলো ঘুরতে শুরু করেছিল, যা সে একসময় মুখস্থ করেছিল। সে অনুভব করল যে আইন কেবল মামলার বিষয় নয়, বরং এটি মানবিক মর্যাদা রক্ষার এক হাতিয়ার। সে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকাল না, কারণ তার আগামী দিন তার সামনে দাঁড়িয়েছিল। শহরের সেই পুরনো লাইব্রেরিতে পৌঁছে সুমন স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেখানে বইয়ের গন্ধ তাকে শান্তি দিচ্ছিল। সে সেখানে বসে ঘণ্টার পর ঘণ্টা নতুন নিয়ম আর প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে পড়ল, যা গত কয়েক বছরে বদলে গিয়েছিল। তার কাছে ইন্টারনেটের জন্য টাকা ছিল না, তাই সে পুরনো পত্রিকা আর খবরের কাগজ থেকে তথ্য সংগ্রহ করতে লাগল। সে বুঝতে পারল যে পৃথিবী এখন ডিজিটাল হচ্ছে, আর বিচার ব্যবস্থারও এক আধুনিক মোড় প্রয়োজন, যা সবার জন্য সহজলভ্য হবে। দুপুরের প্রচণ্ড রোদেও সুমনের খিদে বা তেষ্টার বোধ হল না। তার পুরো মনোযোগ কেবল নিজের লক্ষ্যের ওপর নিবদ্ধ ছিল। সে এমন একটা কাঠামো তৈরি করল যাতে সাধারণ মানুষকে উকিলদের দামি চক্কর থেকে বাঁচানো যায়, আর তারা সঠিক পরামর্শ পেতে পারে। সে জানত যে তার এই ভাবনা বিজয় রায়ের মতো লোকেদের সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারে। সে একটা পেন্সিল দিয়ে কাগজের টুকরোতে তার স্টার্টআপের পুরো মানচিত্র এঁকে ফেলল, যা তার কঠোর পরিশ্রমের প্রতীক ছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে দেখল যে আদালতের কাছে এখনও সেই একই ভিড় আর মানুষ ন্যায়ের জন্য ঘুরে বেড়াচ্ছে। তার মনে হল সে এই মানুষগুলোর কাছে ঋণী, কারণ সে নিজেও এই ধুলোবালিতে নিজের জীবনের মূল্যবান বছরগুলো কাটিয়েছে। সুমন নিজের মনে এক সংকল্প নিল যে সে কেবল ধনী হবে না, বরং এমন এক মসিহা হবে যে আইনকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসবে। তার চোখে এখন আর সেই ভয় ছিল না যা কাল পর্যন্ত বিজয়ের সামনে ছিল। রাতের বেলা রিয়া যখন তাকে কাগজপত্রের সাথে কাজ করতে দেখল, তখন সে নিজের বড় দাদার ওপর আবারও গর্ব অনুভব করতে লাগল। সে নিঃশব্দে তার জন্য এক গ্লাস সাধারণ শরবত বানিয়ে তার পাশে রেখে দিল, যাতে আজ লেবুর গন্ধ ছিল না, কিন্তু ভালোবাসা অনেক ছিল।
সুমন শরবতে চুমুক দিল আর হাসল, কারণ সে জানত যে এই শরবত হয়তো তার সংগ্রামের শেষ চিহ্ন। সে তার বোনকে কথা দিল যে খুব শিগগিরই তাদের দিন বদলাবে আর খুশি ফিরে আসবে। সুমনের মনে পড়ল যে তার বাবা সবসময় বলতেন যে কর্মের ফল কখনো বৃথা যায় না, আমাদের কেবল ধৈর্য ধরতে হয়। আজ সে সেই কথার মানে বুঝতে পারছিল। বিজয়ের অপমান তার জন্য এক বরদান হিসাবে প্রমাণিত হয়েছিল। যদি সে আজ অপমানিত না হতো, তবে হয়তো সে কখনোই নিজের ঘুমিয়ে থাকা ক্ষমতাকে চিনতে পারত না। সে ঈশ্বরকে ধন্যবাদ জানাল যে তিনি তাকে সঠিক পথ দেখিয়েছেন, চাই সেই পথ কাঁটায় ভরা আর অনেক কঠিনই হোক না কেন। ঘুমোতে যাওয়ার আগে সুমন তার ঘরের দেওয়ালে একটা ছোট্ট বাক্য লিখল, সময় সবার আসে। এই বাক্যটি তাকে মনে করিয়ে দিতে থাকবে যে তাকে কোথায় পৌঁছতে হবে আর কেন পৌঁছতে হবে। সে তার চোখ বন্ধ করল আর ভবিষ্যতের সেই সোনালি স্বপ্নে বিভোর হয়ে গেল, যেখানে সে এক বিশাল কোম্পানির নেতৃত্ব দিচ্ছে। তার পরিশ্রম আর সততার ফল পাওয়ার সময় এখন খুব কাছে ছিল। সে এখন কেবল একজন শরবতওয়ালা ছিল না, সে ছিল এক নতুন যুগের পথপ্রদর্শক। সপ্তাহের পর সপ্তাহ পরিশ্রমের পর সুমন তার ভাবনাগুলোকে একটা সুসংহত প্রস্তাবের রূপ দিল, কিন্তু এখন তার একজন বিনিয়োগকারীর প্রয়োজন ছিল। সে জানত যে পুঁজি ছাড়া সে তার এই মহৎ ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে না। সে অনেক বড় বড় অফিসের চক্কর কাটল, কিন্তু প্রতিটা জায়গায় তার সাধারণ পোশাকের কারণে তাকে তাড়িয়ে দেওয়া হলো। তবুও সে হার মানল না, কারণ তার নিজের যোগ্যতার ওপর পূর্ণ ভরসা ছিল আর তার ইচ্ছাশক্তি ছিল অটল। একদিন শহরের বিখ্যাত সমাজসেবী আর ব্যবসায়ী অরুণ গুপ্তর অফিসের বাইরে দাঁড়িয়েছিল, যিনি নিজের সততার জন্য পরিচিত ছিলেন। নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরে যেতে বাধা দিল, কিন্তু সুমনের চোখের গাম্ভীর্য দেখে তারা তাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। অরুণ গুপ্ত যখন সুমনের কথা শুনলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি কখনও রাস্তায় থাকা কোনো যুবকের কাছ থেকে এতটা পরিপক্ক আইনি আর প্রযুক্তিগত জ্ঞান আশা করেননি। অরুণ গুপ্ত সুমনের প্রস্তাবটা মন দিয়ে পড়লেন আর তাতে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে সঙ্গে সঙ্গে চিনে নিলেন। তিনি সুমনের কাছে তার কাহিনী জানতে চাইলেন, আর যখন তিনি জানতে পারলেন যে সুমন একজন প্রাক্তন আইনের ছাত্র যাকে দারিদ্র্য শরবত বিক্রি করতে বাধ্য করেছে, তখন তার মন ভরে গেল। তিনি কেবল বিনিয়োগের প্রতিশ্রুতিই দিলেন না, বরং সুমনকে নিজের আদর্শ আর পথপ্রদর্শক হিসেবে মেনে নিলেন। এখান থেকেই সুমনের জীবনের সেই মোড় শুরু হল, যা তাকে ভূমি থেকে আকাশে পৌঁছে দেওয়ার কাজ করল। পরের কয়েক মাসে সুমনের ছোট ভাবনাটি এক বিশাল ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হতে লাগল, যা পুরো শহরে আলোচনার জন্ম দিল। মানুষ এখন তাদের আইনি প্রশ্নের উত্তরের জন্য উকিলদের বদলে সুমনের অ্যাপ ব্যবহার করতে শুরু করেছিল। এটা বিজয় রায়ের মতো উকিলদের জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ তাদের মক্কেলের সংখ্যা এখন কমতে শুরু করেছিল। সুমনের কোম্পানি অধিকার সাথী এখন প্রতিটা গরিব আর অসহায় মানুষের আওয়াজ হয়ে উঠেছিল, যা তাকে এক নতুন পরিচয় দিচ্ছিল। সফলতার এই সিঁড়িতে ওঠার সময়ও সুমন তার পুরনো দিনগুলোকে কখনোই ভুলে যায়নি। সে প্রায় এই চুপি চুপি সেই আদালতের বাইরে যেত। সে সেই শরবতওয়ালা আর ছোট শ্রমিকদের দেখত আর অনুভব করত যে এখনও অনেক কিছু করা বাকি আছে। সে তার অফিসে একটা নিয়ম তৈরি করল যে কোনো গরিব মানুষ সেখান থেকে নিরাশ হয়ে ফিরবে না। তার ব্যক্তিত্ব এখন ফুটে উঠেছিল, আর তার গলায় সেই অধিকার ছিল যা কেবল কঠিন সংগ্রাম থেকেই পাওয়া যায়। অরুণ গুপ্তর সাথে সেই প্রথম সাক্ষাৎ সুমনের জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছিল। এখন সে কেবল একজন হতাশ যুবক ছিল না, বরং এক লক্ষ্যের দিকে এগিয়ে চলা সৈনিক হয়ে উঠেছিল। অরুণ গুপ্ত তাকে শহরের এক প্রান্তে একটা ছোট অফিস আর কিছু পুরনো কম্পিউটার দিলেন। সেই জায়গাটা ধুলোয় ভরা ছিল, কিন্তু সুমনের কাছে তা কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। সে তার রাতের ঘুম আর দিনের শান্তি সবকিছু সেই ছোট্ট ঘরে বিসর্জন দিল। শুরুর দিনগুলো ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সুমনকে কেবল আইনের খুঁটিনাটি আবার বুঝতে হচ্ছিল না, বরং তাকে কোডিং আর ডিজিটাল প্রযুক্তির জ্ঞানও অর্জন করতে হচ্ছিল। সে সারাদিন আইনি খসড়ার ওপর কাজ করত আর রাতে ইউটিউব আর ফ্রি অনলাইন কোর্সের মাধ্যমে প্রোগ্রামিং শিখত। কখনো কখনো ক্লান্তি এত বেড়ে যেত যে সে কিবোর্ডের ওপরই ঘুমিয়ে পড়ত, কিন্তু যখনই তার বিজয় রায়ের অপমানজনক কথাগুলো মনে পড়ত, তার চোখ থেকে ঘুম গায়েব হয়ে যেত আর সে আবার কাজে লেগে পড়ত। রিয়াও এখন তার এই সফরের সমান অংশীদার হয়ে উঠেছিল। সে কলেজের পর সুমনের অফিসে আসত আর ফাইলগুলো গুছিয়ে রাখতে তাকে সাহায্য করত। সেই দুই ভাইবোন প্রায় সন্ধ্যায় কেবল এক প্যাকেট বিস্কুট আর জল খেয়ে কাটিয়ে দিত, যাতে তারা কোম্পানির জন্য কিছু টাকা বাঁচাতে পারে।
সুমান অনুভব করল যে দারিদ্র মানুষকে কেবল ভেঙে দেয় না, বরং তাকে দুনিয়ার সবচেয়ে বড় শক্তিও দেয়, আর তা হল হার না মানার জেদ। তাদের সংগ্রামের শিকড় এখন ধীরে ধীরে জমতে শুরু করেছিল। সুমানের স্বপ্ন ছিল এমন একটা মোবাইল অ্যাপ বানানো যা জটিল আইনি প্রক্রিয়াগুলোকে সহজ বাংলা আর আঞ্চলিক ভাষায় বুঝিয়ে দিতে পারবে। সে এর নাম রাখল অধিকার সাথী, যা সরাসরি সেই সব মানুষদের জন্য ছিল যারা উকিলদের চড়া ফি দিতে পারত না। যখন সে অ্যাপটির প্রথম প্রোটোটাইপ তৈরি করল, তখন সে সবার আগে সেই বৃদ্ধ শরবতওয়ালাকে দেখাল, যে এখন তার পুরনো জায়গায় বসত। সেই শরবতওয়ালার চোখের উজ্জ্বলতা দেখে সুমনের মনে হল যে তার পরিশ্রমের প্রথম ফল সে পেয়ে গিয়েছে। বাজারে অধিকার সাথী নামানো সহজ ছিল না, কারণ বড় আইনি প্রতিষ্ঠান আর প্রভাবশালী উকিলরা এর বিপক্ষে ছিল। তারা এই অ্যাপটিকে বেআইনি বলার চেষ্টা করল, আর সুমনকে ভয় দেখানোর জন্য অনেক আইনি নোটিশও পাঠাল। কিন্তু বিজয় রায়ের দেওয়া সেই আঘাতগুলো সুমনকে এতটা শক্ত বানিয়ে দিয়েছিল যে এখন তার এই ধমকিতে ভয় লাগত না। সে প্রতিটা নোটিশের জবাব নিজে তৈরি করল, আর নিজের আইনি বিচক্ষণতা দিয়ে এটা প্রমাণ করে দিল যে তার স্টার্টআপ পুরোপুরি সাংবিধানিক আর জনস্বার্থে তৈরি। ধীরে ধীরে শহরের মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের মধ্যে অধিকার সাথী নিয়ে আলোচনা শুরু হলো, আর মানুষ এটা ডাউনলোড করতে লাগল। সুমন দেখল যে কিভাবে মানুষ এখন কোনো ভয় ছাড়াই নিজেদের অধিকারের জন্য প্রশ্ন করছে। এতে সে উপলব্ধি করল যে আসল শক্তি কাগজে থাকে না, বরং সচেতন মানুষের মাথায় থাকে। তার কোম্পানি প্রথম বড় বিনিয়োগ তখন পেল যখন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তার কাজের প্রশংসা করল। এরপর সুমনের জন্য সফলতার বন্ধ দরজাগুলো এক এক করে খুলতে শুরু করল। টাকা আসতে শুরু করেছিল, কিন্তু সুমন তার সরলতা ছাড়েনি, আর সে এখনও সেই পুরনো স্কুটারেই অফিসে যেত। সে সবার আগে তার বাবার সমস্ত ঋণ শোধ করল, আর সেই মহাজনের কাছে গিয়ে তার ঘড়িটা ফেরত নিল যা সে বন্ধক রেখেছিল। যখন সে মহাজনের সামনে দাঁড়াল, তখন তার মনে হল যে তার বাবার আত্মা আজ শান্তি পেয়েছে। সে রিয়াকে দেশের সবচেয়ে সেরা আইন কলেজে ভর্তি করাল, যাতে সে সেই স্বপ্ন পূরণ করতে পারে যা সুমন অসম্পূর্ণ রেখে দিয়েছিল। পরের 2 বছরে অধিকার সাথী কেবল একটা অ্যাপ নয়, বরং এক বিশাল কর্পোরেশন হয়ে গেল, যার অফিস এখন দেশের বড় বড় শহরে খুলে গিয়েছিল। সুমন এখন কেবল একজন কোডার বা প্রাক্তন শরবতওয়ালা ছিল না, সে ছিল এমন একজন সিইও যার পরামর্শ সরকারও আইন সংস্কারের জন্য নিত। সে তার অফিসের সততাকে সবার ওপরে রাখল, আর সেই সমস্ত যুবকদের সুযোগ দিল যারা নিজেদের দারিদ্র্যের কারণে পেছনে পড়ে গিয়েছিল। তার চেহারে এখন এক গভীর স্থিরতা আর আত্মবিশ্বাস ফুটে উঠত। এদিকে বিজয় রায়ের দুনিয়ায় অন্ধকার নেমে আসছিল। তার দম্ভ তাকে ডুবিয়ে দিয়েছিল। তিনি অনেক ভুল মামলায় হাত দিয়েছিলেন এবং বড় বড় দুর্নীতিবাজদের সঙ্গ দিয়েছিলেন, যার কারণে বার কাউন্সিল তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছিল। তার কাছে এখন না ছিল সেই পুরনো জৌলুস, আর না ছিল সেই মক্কেলরা যারা একসময় তার পায়ে পড়ে থাকত। বিজয় জানতেনও না যে অধিকার সাথী কোম্পানি তার ওকালতি পেশাকে প্রভাবিত করেছে, তার মালিক সেই ছেলেটি যাকে তিনি একসময় রাস্তায় বেইজ্জাত করেছিলেন। সুমন প্রায় বিজয় রায়ের খবর পেত, কিন্তু তার মনে এখন আর বদলা নেওয়ার কোনো ভাবনা ছিল না। সে মানত যে সময় নিজেই নিজের হিসাব চুকিয়ে দেয় এবং মানুষের কেবল নিজের কর্ম করা উচিত। সে তার কোম্পানির একটি নতুন শাখা খুলল, যা বিশেষভাবে সেই সব কয়েদিদের জন্য কাজ করত যারা কোনো দোষ ছাড়াই বছরের পর বছর জেলে বন্দী ছিল। সুমনের নাম এখন ন্যায়ের সমার্থক হয়ে উঠেছিল এবং মানুষ তাকে মসিহা বলে ডাকতে শুরু করেছিল। এক সন্ধ্যায় সুমন তার বিলাসবহুল কেবিনে বসে বাইরের অস্তগামী সূর্য দেখছিল। তখনই তার নিজের পুরনো টিনের গ্লাসের কথা মনে এলো। সে ভাবল কিভাবে সেই পিতলের বাসনটি তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো শিখিয়েছিল। সে একটি ডায়েরিতে লিখল যে সফলতার মানে অন্যদের ছোট দেখানো নয়, বরং তাদের সাহায্য করা। সে জানত যে শীঘ্রই তাকে এমন এক মোড়ের মুখোমুখি হতে হবে যেখানে তার অতীত আর বর্তমান আবারও সামনাসামনি হবে। তার মন পুরোপুরি শান্ত ছিল। তখনই রিয়া কেবিনে প্রবেশ করল। সে এখন একজন পরিপক্ক উকিল হয়ে উঠেছিল এবং তার হাতে বিজয় রায়ের ফার্ম অধিগ্রহণের নথিপত্র ছিল। সে জানাল যে বিজয়ের কোম্পানি পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে এবং তারা তাদের অফিস বিক্রি করতে বাধ্য হয়েছে। সুমন সেই কাগজগুলোর উপর হাত রাখল এবং এক দীর্ঘশ্বাস নিল।
এটা কেবল একটি ব্যবসায়িক চুক্তি ছিল না, বরং এটি ছিল কর্মের সেই চক্রের শেষ ধাপ যা বহু বছর আগে শুরু হয়েছিল। সুমন তার টিমকে নির্দেশ দিল যেন তারা এই চুক্তিটি খুব পেশাদারভাবে সামলায় এবং কেউ যেন জানতে না পারে যে এর পেছনে কে আছে। সে চেয়েছিল যে বিজয় রায় নিজের হারের গুরুত্ব অনুভব করুন, কিন্তু সে এটিকে ব্যক্তিগত তামাশা বানাতে চায়নি। সে নিজেকে মানসিকভাবে সেই দিনটির জন্য প্রস্তুত করল যখন তাকে আবারও সেই আদালতের জমিতে পা রাখতে হবে। সে সঠিক সময় না আসা পর্যন্ত নিজের পরিচয়কে একটি রহস্যের মতো বজায় রাখতে চেয়েছিল। কোম্পানির ভেতরে সুমনকে একজন কঠোর কিন্তু দয়ালু বস হিসেবে মানা হতো, যে একটি শরবতবিরতি বাধ্যতামূলক করে দিয়েছিল, যেখানে সে নিজে কর্মচারীদের সাথে বসে সাধারণ গল্পগুজব করত। সে সেই ছোট কর্মচারীদের বিশেষ খেয়াল রাখত যারা আড়ালে থেকে কোম্পানির ভিত্তি তৈরি করত। সে জানত যে সম্মানের ক্ষুধা প্রতিটা মানুষের থাকে, সে ঝাড়ুদার হোক বা কোটি টাকার ব্যবসায়ী। বিজয় রায়ের ফার্ম অধিগ্রহণের প্রক্রিয়া যত এগোল, সুমন অনুভব করল যে প্রতিপত্তি আর অর্থ কতটা অস্থায়ী। সে দেখল কিভাবে বিজয়ের নিজের কাছের মানুষেরা তার সঙ্গ ছেড়ে দিয়েছিল যখন তার অবস্থা খারাপ হল। এটা জীবনের সেই তেতো সত্য যা সুমন রাস্তায় থাকার সময় অনেক আগেই শিখে নিয়েছিল। সে ঠিক করল যে সে বিজয়কে একটি সুযোগ দেবে, কিন্তু কেবল তখনই যখন তিনি নিজের ভুলগুলো স্বীকার করে নেবেন। আদালতের অলিন্দে এখন অধিকার সাথীর সিইওর আসার খবর ছড়িয়ে পড়তে লাগল। পুরনো উকিলদের মধ্যে আতঙ্ক ছিল যে এই নতুন খেলোয়াড় আইনি বাজারের নিয়ম পুরোপুরি বদলে দেবে। সুমন এই সমস্ত আলোচনা থেকে দূরে থেকে কেবল নিজের কাজে মনোযোগ দিল। সে একটি বিশেষ ফান্ড তৈরি করল যা সেই সব আইনের ছাত্রদের সাহায্য করত যারা আর্থিকভাবে দুর্বল ছিল। তার এই উদ্যোগ পুরো দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল এবং সে সম্মান পেতে শুরু করল। অবশেষে সেই দিনটি এসেই গেল যখন সুমনকে বিজয় রায়ের ফার্মের শেষ কাগজপত্রে সই করার জন্য ডাকা হল। সে তার সবচেয়ে দামি স্যুটটি পরল, কিন্তু নিজের পকেটে সেই পুরনো শরবতের গাড়ির একটি ছোট বিল এখনও রেখে দিয়েছিল। সেই বিলটি তাকে সবসময় তার আসল পরিচয় মনে করিয়ে দিত এবং তাকে কখনো দম্ভের পথে যেতে দিত না। সে তার শৌখিন গাড়িতে বসে সেই পুরনো আদালতের দিকে রওনা হল, যেখানে তার জীবন একসময় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। রাস্তায় সে জানালা দিয়ে দেখল যে দুনিয়া আগের মতোই চলছে, কিন্তু তার জন্য সব কিছু বদলে গিয়েছিল। সে এখন আর সেই ধুলোমাখা রাস্তার অংশ ছিল না, বরং সে সেই রাস্তার ভাগ্য নির্ধারণকারী হয়ে উঠেছিল। তার হৃৎস্পন্দন স্বাভাবিক ছিল, কারণ সে জানত যে সে যা করতে যাচ্ছে তা প্রতিহিংসা নয়, বরং ভারসাম্য। তার গাড়ি যখনই আদালতের গেটে থামল, একটি পুরনো অধ্যায় শেষ হল এবং একটি নতুন ইতিহাস শুরু হল। ভিড় তাকে দেখার জন্য ভেঙে পড়েছিল, কিন্তু সুমনের চোখ কেবল সেই স্থানটি খুঁজছিল যেখানে একসময় তার শরবতের গাড়ি থাকত। সেখানে এখন একটি কংক্রিটের দেওয়াল উঠে গিয়েছিল, কিন্তু সুমনের স্মৃতিতে সেই জায়গাটি আজও আগের মতোই ছিল। সে অনুভব করল যে মানুষের পরিচয় তার স্থান দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে হয়। সে এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের নিরাপত্তারক্ষীদের সাথে আদালতের প্রশাসনিক ব্লকের দিকে পা বাড়াল। সেখানে বিজয় রায় আগে থেকেই উপস্থিত ছিলেন। তাকে বৃদ্ধ আর দুর্বল দেখাচ্ছিল। তার চেহারায় সেই একই উত্তেজনা ছিল যা একসময় সুমনের চোখে থাকত। যখন সুমন ঘরে প্রবেশ করল, বিজয় সম্মানে উঠে নাড়িয়ে মাথা নোয়ালেন। তিনি তখনও জানতেন না যে এটি কে। সুমন চেয়ারে বসে কাগজগুলো দেখল এবং তারপর বিজয়ের দিকে তাকাল। সেই এক পলকে বছরের পর বছর ধরে চলা সংগ্রাম আর অপমান বিদ্যুতের মতো সুমনের মাথায় খেলে গেল। ঘরের ভেতরের বাতাস বেশ ভারী ছিল এবং সেখানে কেবল পুরনো পাখার ক্যাঁচ ক্যাঁচ শব্দই শোনা যাচ্ছিল, যা পরিবেশকে আরও বেশি গুমট করে তুলেছিল। বিজয় রায় টেবিলের ওপর রাখা গুরুত্বপূর্ণ নথিগুলো নিজের কাঁপতে থাকা হাতে গুছিয়ে নেবার চেষ্টা করলেন, যখন সুমন পুরোপুরি শান্ত আর গাম্ভীর্যের সাথে ঠিক তার সামনে বসেছিল। বিজয়ের মনে হচ্ছিল যে তিনি কোনো বড় আর শক্তিশালী শিল্পপতির সাথে দেখা করছেন, যার একটি সইয়ে তার পুরো ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছিল। সুমনের মুখ পুরোপুরি শান্ত ছিল, যাতে কোনো প্রকার আবেগ পড়ে ফেলা বিজয়ের পক্ষে অসম্ভব ছিল। বিজয় ধীরে ধীরে নিজের কথা শুরু করলেন। শ্রীমান, আপনার কোম্পানি যে প্রস্তাব দিয়েছে তা আমার ডুবতে থাকা ফার্মকে বাঁচানোর একমাত্র আর শেষ পথ বেঁচে আছে। তিনি সুমনের চোখের দিকে সরাসরি তাকানোর সাহস জোগালেন, কিন্তু সুমনের স্থির আর গভীর দৃষ্টি
তাকে কিছুক্ষণের মধ্যেই আবার নিচের দিকে তাকাতে বাধ্য করল। সুমন অনুভব করল যে সময়ের চাকা কিভাবে বিজয়ের সেই পুরনো আর বিশাল দম্ভকে ধীরে ধীরে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। যে ব্যক্তি একসময় অন্যদের কথা কাটা নিজের শান মনে করতেন, আজ তিনি নিজে নিজের কথা বলার জন্য সঠিক শব্দ খুঁজছিলেন। সুমন ধীরে ধীরে তার দামি কলমটি তুলল এবং ফাইলের পাতাগুলো একে একে উল্টাতে লাগল। কিন্তু তার মন সেই পুরনো আদালতের বাইরের ধুলোমাখা রাস্তায় আটকে ছিল। তার বারবার মনে পড়ছিল কিভাবে বছরখানেক আগে বিজয় তার ছোট্ট শরবতের গাড়িতে নির্মমভাবে লাথি মেরেছিলেন এবং তাকে প্রকাশ্য দিবালোকে ধুলোর নোংরা বলে অপমান করেছিলেন। আজ সেই নোংরাই তার পুরো আইনি সাম্রাজ্য কেনার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল, আর বিজয় তার সামনে প্রার্থী হয়ে বসেছিলেন। সুমন টেবিলে রাখা জলের গ্লাসটি তুলল এবং এক চুমুক নিল। মিস্টার রায়, আপনার ফার্মের বর্তমান আর্থিক অবস্থা ততটা ভালো আর স্বচ্ছ নয় যতটা এই সাদা কাগজ দেখানোর চেষ্টা করছে। সুমন অবশেষে তার দীর্ঘ নীরবতা ভাঙল। তার গলায় এক অদ্ভুত স্থিরতা আর অধিকার ছিল, যা পুরো ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হল এবং বিজয়কে অস্থির করে তুলল। বিজয় সঙ্গে সঙ্গে সাফাই দেওয়ার চেষ্টা করলেন। জি, কিছু সাম্প্রতিক মামলা আর বাজারের বদলানো পরিস্থিতি আমাদের বেশ লোকসান করিয়েছে। সুমন হাসল, কিন্তু সেই হাসি ছিল শীতল আর চিন্তাশীল, যা বিজয়ের ভেতরে এক অজানা ভয় তৈরি করল। সুমন একটি ছোট্ট বোতাম টিপে তার সচিবকে ভিতরে ডাকল এবং তাকে নির্দেশ দিল যে ঘরে উপস্থিত সকলের জন্য যেন তক্ষুনি শরবত আনা হয়। যখন সচিব জিজ্ঞেস করল কোন ধরনের শরবত আনতে হবে, সুমন স্পষ্ট আর দৃঢ় স্বরে বলল, লেবু আর পুদিনা দেওয়া ঠান্ডা শরবত, ঠিক যেমন এই আদালতের বাইরে রাস্তায় পাওয়া যায়। এ কথা শুনে বিজয় রায়ের কপালে গভীর ভাঁজ পড়ল এবং তার মাথায় পুরনো স্মৃতির একটি আবছা সূত্র হঠাৎ ফুটে উঠতে লাগল। তার মনে হল যেন তিনি এই দাবি আগেও কোথাও শুনেছিলেন। যখন শরবত এলো, সুমন নিজে নিজের হাতে বিজয়ের সামনে শরবতের গ্লাস রাখল এবং অত্যন্ত বিনয়ীভাবে বলল, নিন রায় সাহেব, এই শরবত পান করুন, হয়তো এতে আপনার উত্তেজনা কিছুটা কমবে। বিজয় ইতস্তত করে গ্লাসটি তুললেন এবং তার প্রথম চুমুক দিলেন, যার স্বাদ ঠিক তেমনই ছিল যা তাকে এক মুহূর্তের জন্য অতীতের অলিগলিতে ঠেলে দিল। সুমন তাকে খুব মন দিয়ে দেখছিল, যেন সে পরখ করে নিচ্ছিল যে বিজয়ের ভেতরে এখন কোনো অনুশোচনা বা মানবিক বোধ বেঁচে আছে কিনা। সেই মুহূর্তে সেই শরবতের গ্লাসটি সাক্ষী হয়ে দাঁড়াল। বিজয় শরবত পান করার পর এক দীর্ঘ আর গভীর শ্বাস নিলেন এবং আবারও নিজের ব্যবসায়িক আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন, যাতে চুক্তিটি দ্রুত হতে পারে। তিনি সুমনকে বিনম্র অনুরোধ করলেন যে যদি চুক্তির অঙ্কে আর কিছুটা বৃদ্ধি করা যায় তবে তিনি তার পুরনো বিশ্বস্ত কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে পারবেন। সুমন বিজয়ের একথা শুনে কিছুটা অবাক হল, কারণ সে সবসময় বিজয়কে একজন স্বার্থপর মানুষ হিসাবে দেখেছিল। সময়ের মার কি এই কঠোর মানুষের হৃদয়েও কিছুটা মানবতার আলো জ্বালিয়ে দিয়েছে? মিস্টার রায়, আপনার কি মনে পড়ে কয়েক বছর আগে এই পুরনো আদালতের মূল ফটকের বাইরে একটি ছোট শরবতের গাড়ি থাকত? সুমন হঠাৎ এই অপ্রত্যাশিত প্রশ্নটি করল। বিজয় চমকে উঠলেন এবং নিজের স্মৃতির ওপর কিছুটা জোর দিলেন। জি, ওখানে তো অনেক গাড়িই থাকত, আমার তাদের মধ্যে কোনোটির কথা বিশেষভাবে মনে নেই। সুমনের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা এলো এবং সে তার টেবিলের ড্রয়ার থেকে একটি ছোট পুরনো আর ঘষা খাওয়া টিনের গ্লাস বের করল এবং সেটি টেবিলের মাঝখানে রেখে দিল। বিজয় যখনই সেই পুরনো গ্লাসটি দেখলেন, তার চোখ কপালে উঠে গেল এবং তার স্মৃতির পর্দাগুলো একে একে দ্রুত সরতে লাগল। তার মনে পড়ল সেই কালো দিনটির কথা, যখন তিনি রেগে গিয়ে এক গরিব ছেলের গাড়িতে লাথি মেরেছিলেন এবং একটি টিনের গ্লাস ঠিক এভাবেই নিচে পড়েছিল। তিনি কাঁপতে থাকা দৃষ্টিতে সুমনের মুখের দিকে ভালো করে তাকাতে শুরু করলেন, যা এখন সেই পুরনো ধুলোমাখা ছেলেটির থেকে অনেক আলাদা আর প্রভাবশালী ছিল। বিজয়ের হাত থেকে শরবতের গ্লাসটা পড়ে যাওয়ার উপক্রম হল এবং তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তুমি সেই সাধারণ শরবতওয়ালা যাকে আমি সেই দিন অপমান করেছিলাম। বিজয়ের গলা এতটাই নিচু আর কাঁপছিল যে তা খুব কষ্টে শোনা যাচ্ছিল। সুমন কোনো সরাসরি উত্তর দিল না, কেবল তার আরামদায়ক চেয়ারে পেছনের দিকে হেলান দিল এবং শান্তভাবে বিজয়ের মুখে বদলে যাওয়া অনুশোচনার ভাবগুলো দেখতে লাগল।
বিজয় এখন পুরোপুরি বুঝতে পারছিলেন কেন তার ফার্মকে বিশেষভাবে লক্ষ্য বানানো হয়েছিল। এটি কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি ছিল না, বরং এটি ছিল কর্মের হিসেব। বিজয় রায়ের চোখে এখন লজ্জা আর গভীর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ ছিল। তিনি নিজের চেয়ার থেকে তখনই উঠতে চেয়েছিলেন, কিন্তু তার পা যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। তিনি কখনো তার দুঃস্বপ্নেও ভাবেননি যে ছেলেটিকে তিনি রাস্তার আবর্জনা মনে করেছিলেন সে একদিন তার পুরো দুনিয়া আর পরিচয়ের মালিক হয়ে দাঁড়াবে। ঘরের নিস্তব্ধতা এতটাই গভীর আর ভারী ছিল যে সুমনের শ্বাস নেওয়ার হালকা শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সুমন শান্তভাবে ফাইলগুলো বিজয়ের দিকে এগিয়ে দিল। আমাকে আমার পুরনো ভুলগুলোর জন্য ক্ষমা করে দাও সুমন। বিজয় অনেক কষ্টে নিজের গলা পরিষ্কার করে বললেন। এই প্রথম তিনি তাকে তার নামে ডেকেছিলেন। সুমনের মুখে একটি হালকা আর রহস্যময় হাসি এলো, যাতে কোনো ঘৃণা ছিল না, বরং এক গভীর জীবন দর্শন লুকিয়েছিল। সে শান্ত স্বরে বলল, ক্ষমার কোনো প্রয়োজন নেই রায় সাহেব। আপনি তো কেবল অজান্তে আমাকে আমার আসল শক্তি আর ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুমনের এই কথাগুলো বিজয়ের বুকে এক গভীর খঞ্জরের মতো আঘাত করল। বিজয়ের এখন স্পষ্ট মনে পড়ল যে সেই দিন তিনি কেবল সুমনকেই নয়, তার ছোট্ট গাড়ি ভেঙেছিলেন তাই নয়, বরং তার মানবিক মর্যাদাতেও গভীর আঘাত করেছিলেন। তিনি ভেবেছিলেন যে নিজের টাকা আর প্রতিপত্তির জোরে তিনি যে কোনো কারো ভবিষ্যৎ সহজেই বরবাদ করে দিতে পারেন। কিন্তু আজ তিনি নিজে সেই শক্তির সামনে পুরোপুরি অসহায় আর নতজানু ছিলেন। সুমন আরও বলল, সেদিন আপনি খুব গর্ব করে বলেছিলেন যে আমার যোগ্যতা সবসময় ধুলোয় থাকার। আজ আমি সেই যোগ্যতা নিয়েই এখানে দাঁড়িয়ে আছি। আদালতের বাইরে এখন মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল, কারণ এই খবর দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল যে অধিকার সাথীর প্রধান বিজয় রায়ের ফার্ম অধিগ্রহণ করে নিয়েছেন। মানুষ জানালা দিয়ে উকি দিচ্ছিল আর বারান্দায় জোর আলোচনা চলছিল যে কিভাবে একজন সাধারণ পটভূমির ব্যক্তি এত বড় আর দম্ভী উকিলকে নতি স্বীকার করাল। সুমন বাইরের এই শোরগোলকে পুরোপুরি উপেক্ষা করল এবং নিজের পুরো মনোযোগ কেবল শেষ আনুষ্ঠানিকতাগুলো পূরণ করার ওপর লাগাল, যাতে ন্যায় বিচার হতে পারে। সুমন বিজয়কে আবারও জিজ্ঞেস করল যে তিনি কি এখনও সেই সমস্ত কঠিন শর্তে স্বাক্ষর করতে চান যা চুক্তির জন্য আগে নির্ধারণ করা হয়েছিল। বিজয়ের কাছে এই মুহূর্তে আর কোনো বিকল্প বা পথ বাকি ছিল না। তিনি কাঁপতে কাঁপতে কলম তুললেন এবং ভারী মনে কাগজগুলোতে নিজের স্বাক্ষর করে দিলেন। তার প্রতিটা স্বাক্ষরের সাথে তার বছরের পর বছর ধরে করা পরিশ্রম, প্রতিষ্ঠা আর পরিচয় সুমনের কোম্পানির নামে হতে থাকল। যখন তিনি শেষ পাতায় দস্তখত করলেন, তখন তিনি এক অদ্ভুত শূন্যতা অনুভব করলেন। স্বাক্ষর করার প্রক্রিয়া শেষ হওয়ার পর সুমন বিজয়ের দিকে নিজের হাত বাড়াল, যা বিজয়ের জন্য ছিল এক অত্যন্ত অপ্রত্যাশিত আর চমকে দেওয়ার মতো পদক্ষেপ। বিজয় ইতস্তত করে তার সাথে হাত মেলালেন এবং অনুভব করলেন যে সুমনের হাতের মুঠোয় এখন আর কোনো শত্রুতা ছিল না, বরং একজন প্রকৃত বিজয়ীর উদারতা আর মহত্ব ছিল। সুমন বলল, রায় সাহেব, আমি আপনার ফার্মের সেই সমস্ত ছোট কর্মচারীদের তাদের পদের সম্মানের সাথে বহাল রাখব যাদের আপনি বের করে দিতে চেয়েছিলেন, কারণ তাদের কোনো দোষ নেই। সুমন তার নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দিল যে তারা যেন বিজয় রায়কে তার গাড়ি পর্যন্ত খুব সম্মানের সাথে পৌঁছে দিয়ে আসে, যদিও সেই গাড়ি এখন আইনিভাবে কোম্পানির সম্পত্তি হয়ে গিয়েছিল। বিজয় যখন ভারী কদমে ঘর থেকে বাইরে বেরোলেন, তিনি একবার পেছনে ফিরে তাকালেন, আর তার সেই ছোট ছেলেটির কথা মনে পড়ল যে আজ এক বিশাল আর ছায়াঘেরা বটগাছের মতো অটল দাঁড়িয়েছিল। তিনি উপলব্ধি করলেন যে আসল জয় কেবল অগাধ সম্পদের নয়, বরং সেই নৈতিক মূল্যবোধের হয়। সুমন এখন সেই বড় ঘরে একেবারে একা ছিল। সে সেই পুরনো টিনের গ্লাসটি আবারও নিজের হাতের তালুতে তুলল আর নিজের চোখের সামনে আনল। তার নিজের ছোট বোন রিয়ার কথা মনে পড়ল, যে তাকে প্রতিটা কঠিন সময় অটুট সাহায্য করেছিল আর কখনো তাকে হার মানতে দেয়নি। সে গভীরভাবে অনুভব করল যে আসল বদলা নেওয়া মানে প্রতিহিংসা নয়, বরং নিজেকে এতটা মহান আর বড় বানিয়ে নেওয়া যাতে আপনার ঘোর শত্রুও আপনার মহানুভবতার সামনে নিজে থেকে নতজানু হয়ে যায়। সে নিজের ফোন থেকে রিয়াকে একটি ছোট বার্তা পাঠাল। চুক্তি পুরোপুরি সফল হয়েছে, এখন ন্যায়ের এক নতুন আর উজ্জ্বল অধ্যায় শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই তার বোনের মিষ্টি জবাব এলো, আমি আপনার জন্য খুব গর্বিত দাদা, আমাদের বাবাও আজ স্বর্গ থেকে আমাদের দেখে হাসছেন। সুমনের চোখে খুশির জল এলো, কিন্তু সে তক্ষণই তা মুছে ফেলল, কারণ সে জানত যে এখনও তার আসল যাত্রার শেষ হয়নি, তাকে আরও এগিয়ে যেতে হবে।
সূর্য এখন পুরোপুরি পশ্চিমে অস্ত গিয়েছিল, আর আদালতের বিশাল ইমারতে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছিল। কিন্তু সুমনের ভেতরে এক নতুন আর দিব্যি আলো জ্বলছিল। সে নিজের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল গোছালো আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, যেখানে তার সমস্ত বিশ্বস্ত কর্মচারী আর মক্কেলরা অনেক সময় ধরে তার অপেক্ষা করছিল। প্রত্যেকে তার দিকে গভীর শ্রদ্ধা আর সম্মানে ভরা চোখে তাকাচ্ছিল, যেন সে কোনো রাজা যে এক মহান ধর্মযুদ্ধ জিতে ফিরে এসেছে। যখন সে নিজের শৌখিন গাড়ির দিকে এগিয়ে গেল, সে হঠাৎ দেখল যে সেই বৃদ্ধ সর্বতলা এখনও সেখানে রাস্তার ধারে দাঁড়িয়েছিল আর তাকে দেখে হাত নাড়ছিল। সুমন তক্ষুনি নিজের গাড়ি থামাল আর নিচে নেমে সেই সর্বতলার কাছে গেল এবং সবার সামনে তার পা ছুঁয়ে প্রণাম করল। এতে আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ পুরোপুরি থমকে গেল। সে সর্বতলার কানে ধীরে ধীরে বলল, কাকা, আজ আপনার পবিত্র দোয়া সত্যিই কাজে এসেছে। এখন আপনি আপনার এই গাড়িটির ভালোভাবে খেয়াল রাখবেন। গাড়িটি ধীরে ধীরে আদালতের মূল গেট থেকে বাইরে বেরিয়ে গেল, আর সুমন নিজের চোখ বুঝল, যাতে সে এই ঐতিহাসিক আর আবেগপ্রবণ মুহূর্তটিকে নিজের ভেতরে অনুভব করতে পারে। সে জানত যে আগামীকাল সকালের সমস্ত শিরোনাম এই বড় অধিগ্রহণের বিষয়েই হবে, কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে সে এই পুরো প্রক্রিয়ায় নিজের আত্মা আর সততাকে হারায়নি। বিজয় রায়ের হার কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত হার ছিল না, বরং সেই দম্ভী বিচারধারার হার ছিল। সে গভীর চিন্তায় ডুবে ভাবল যে কিভাবে একটি ছোট অপ্রীতিকর ঘটনা পুরো জীবনের গল্প আর গতিপথ বদলে দিতে পারে। তার মায়ের পুরনো কথাগুলো মনে পড়ল, যে ব্যক্তি অন্যদের অকারণে কষ্ট দেয় তাকে একদিন না একদিন নিজেকেও সেই একই কষ্ট সহ্য করতে হয়। আজ বিজয় রায় সেই মূল্যবান শিক্ষাটি পেয়ে গিয়েছিলেন, যা দুনিয়ার কোনো আইনের বই শেখাতে পারে না। সুমন এক দীর্ঘ আর গভীর শ্বাস নিল আর নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করল। রাতের গভীর নিস্তব্ধতায় গাড়ির আওয়াজও তার কাছে মধুর সঙ্গীতের মতো লাগছিল, আর সুমন অনুভব করল যে তার সত্যিকারের আর স্থায়ী সফলতা কেবল অর্থেই নয়, বরং মানুষের অটুট বিশ্বাসে রয়েছে। সে সেই মুহূর্তেই মনে মনে সিদ্ধান্ত নিল যে সে বিজয়ের এই পুরনো ফার্মটিকে একটি বিশাল জনসেবা আইন ক্লিনিকে রূপান্তর করবে, যেখানে সমাজের সবচেয়ে গরিব মানুষরা কোনো খরচ ছাড়াই ন্যায় বিচার পাবে। এটি হবে বিজয়ের পুরনো পাপের সবচেয়ে বড় আর সঠিক প্রায়শ্চিত্ত। এইভাবে সেই বিশেষ সন্ধ্যাটি এক বিশাল সামাজিক অন্যায়ের অবসান ঘটাল এবং ন্যায়ের এমন এক নতুন অধ্যায়ের সূচনা করল, যাকে আগামীর ইতিহাস সব সময় মনে রাখবে। সুমন তার ব্যক্তিগত ডায়েরি বের করল আর সেই দিনের তারিখের সাথে বড় অক্ষরে কেবল একটি শব্দ লিখল, সমাধান। তার এখন আর কারো প্রতি কোনো পুরনো অভিযোগ ছিল না, আর না কারো প্রতি মনে কোনো তিক্ততা বাকি ছিল। সে এখন পুরোপুরি মুক্ত, শান্ত আর গৌরবময় অনুভব করছিল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ কলকাতার সেই সরু আর ধুলোমাখা গলিগুলোর ওপর দিয়ে গেল, তখন দৃশ্যটি পুরোপুরি বদলে গিয়েছিল। বিজয় রায়ের সেই বিলাসবহুল আর নামী ফার্মের বাইরে থেকে এখন সেই পুরনো আর দম্ভী নামটি পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে এখন একটি নতুন আর ঝকঝকে বোর্ড লাগানো ছিল, যার ওপর বড় অক্ষরে লেখা ছিল, জনতা অধিকার কেন্দ্র। সুমন জানালার কাছে দাঁড়িয়ে নিজের এই নতুন আর পবিত্র শুরুর দিকে তাকিয়েছিল, যেখানে এখন কেবল ধনীদের আধিপত্য ছিল না, সেখানে এখন প্রতিটা সেই গরিব আর অসহায় ব্যক্তির খোলা মনে স্বাগত জানানো হতো, যাকে সমাজ সব সময় অবহেলা করে এসেছে। সুমনের চোখে আজ এক অদ্ভুত তৃপ্তি আর শান্তি ছিল, যা তাকে কোটি টাকার সম্পত্তি অর্জন করেও কখনো অনুভব হয়নি। সে অনুভব করল যে আসল সফলতা কাউকে ছোট দেখানোয় নয়, বরং পড়ে থাকা মানুষকে ওপরে তোলায় থাকে। তার কোম্পানির এই নতুন শাখাটি সেই সব মানুষদের জন্য আশার এক নতুন আলো হতে চলেছিল, যারা ন্যায়ের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকত। রিয়া নিজের উকিলের কালো কোটে ঠিক তার দাদার মতোই দৃঢ় আর আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। সে সুমনের কাছে এসে ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল আর মুচকি হেসে তাকে অভিনন্দন জানাল। আজ তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল, আর তাদের স্বর্গীয় বাবার সম্মান ফিরে এসেছিল। রিয়া বলল যে আজ থেকে এই অফিসে কেবল আইনের নয়, বরং মানবতার কথা হবে। দুই ভাইবোন একে অপরের চোখে সেই সংগ্রাম দেখল, যা তাদের এখানে পৌঁছে দিয়েছিল। তখনই অফিসের বাইরের দরজা ধীরে ধীরে খুলল, আর একজন ক্লান্ত ব্যক্তি ভেতরে প্রবেশ করলেন, যার চলায় এখন আর সেই পুরনো দাপট ছিল না।
তিনি বিজয় রায় ছিলেন, যিনি এখন কোনো বিএমডব্লিউতে নয় বরং একটি সাধারণ অটো রিকশায় করে সেখানে পৌঁছেছিলেন। তার চেহারায় এখন দম্ভের জায়গায় এক গভীর বিনয় আর অনুশোচনার ভাব স্পষ্ট ফুটে উঠছিল। সুমন তাকে দেখামাত্রই নিজের চেয়ার ছেড়ে দিল আর খুব সম্মানের সাথে তাকে বসার ইশারা করল। ঘরে উপস্থিত প্রত্যেকে এই দৃশ্য দেখে অবাক হয়েছিল। বিজয় কাঁপানো গলায় বলতে শুরু করলেন, সুমন, আমি আমার পুরো জীবন কেবল জয় আর টাকার পেছনে ছুটে কাটিয়ে দিয়েছি, কিন্তু আজ হেরে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আসল সম্পদ কি হয়। তিনি জানালেন যে তিনি তার বাকি জীবন সমাজ সেবায় কাটাতে চান। বিজয় সুমনের কাছে প্রার্থনা করলেন যে সে কি তাকে এই অধিকার কেন্দ্রে একজন সাধারণ স্বেচ্ছাসেবীর হিসাবে কাজ করার সুযোগ দেবে। এটি শুনে সুমনের চোখে আবারও জল চলে এলো, কারণ সে এমন পরিবর্তনের আশা করেনি। সুমন বিজয়ের হাত ধরে নিল এবং বলল যে অভিজ্ঞতা কখনো বৃথা যায় না, আর তার আইনি বিচক্ষণতা অনেক গরিব মানুষের জীবন বাঁচাতে পারে। সে বিজয়কে প্রধান আইনি উপদেষ্টার পদ দিল, কিন্তু শর্ত এটিই রাখল যে তিনি কেবল সেই মামলাগুলো দেখবেন যেখানে অন্যায় হয়েছে। বিজয়ের চোখ থেকে জল ঝরে পড়ল এবং তিনি অনুভব করলেন যে ক্ষমা প্রতিহিংসার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। সেই দিন সেই অফিসে এক নতুন আর অটুট সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল, যা সমাজের জন্য এক নজির হয়ে রইল। দিন কাটতে থাকল, আর জনতা অধিকার কেন্দ্র পুরো দেশে একটি রোল মডেলে পরিণত হল, যেখানে প্রতিটা গরিব মানুষকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া হতো। সুমন প্রায় সন্ধ্যায় তার পুরনো শরবতওয়ালা কাকার কাছে যেত আর তার সাথে বসে সেই সাধারণ লেবু দেওয়া শরবত পান করত। সে আজকেও মাটির সাথে মিশেছিল আর নিজের শিকড়কে কখনো ভুলে যায়নি। সে প্রমাণ করে দিয়েছিল যে একজন শরবতওয়ালাও নিজের পরিশ্রম আর সততা দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির নেতৃত্ব দিতে পারে। তার কাছে কর্মই ছিল ধর্ম। এক সন্ধ্যায় যখন সুমন আদালতের সেই পুরনো গেটের কাছে দাঁড়িয়েছিল, তখন তার সেই ভাঙা শরবতের গাড়িটির কথা মনে পড়ল। সে ভাবল যে যদি সেই দিন সে অপমানিত না হতো, তবে হয়তো আজ সে এই অবস্থানে কখনোই পৌঁছতে পারত না। সে বাতাসে উড়তে থাকা ধুলো দেখল আর অনুভব করল যে এই ধুলোই তাকে তার আসল পরিচয় মনে করিয়ে দিতে থাকে। ভগবানের ন্যায়ের ধরনও কত সুন্দর, যা কখনো কখনো তেতো অভিজ্ঞতার মাধ্যমে আমাদের মিষ্টি ফল দান করে। রিয়া এখন একজন বিখ্যাত মানবাধিকার উকিল হয়ে উঠেছিল এবং সে দেশের সবচেয়ে কঠিন মামলাগুলো নিজের বুদ্ধিমত্তা দিয়ে জিতে নিচ্ছিল। সে সুমনের সাথে মিলে এমন একটি আইন পাশ করাতে সাহায্য করল যা গরিব শ্রমিকদের অধিকার রক্ষা করত। তাদের গল্প এখন স্কুল আর কলেজগুলোতে অনুপ্রেরণা হিসেবে শোনানো হতো। মানুষ তাদের ন্যায়ের দূত নামে চিনতে শুরু করেছিল। সুমনের বাবার পুরনো আর ছোট ঘরটি এখন এক সমৃদ্ধ লাইব্রেরিতে পরিণত হয়েছিল। গল্পের শেষ কারো হারে নয়, বরং মানবতার জয়ে হল, যেখানে একজন শত্রুও এখন এক প্রকৃত বন্ধুতে পরিণত হয়েছে। বিজয় রায় এখন প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা গরিব বাচ্চাদের আইন পড়াতেন আর তাদের সততার পাঠ শেখাতেন। তিনি নিজের সমস্ত ব্যক্তিগত সম্পত্তিও সুমনের ট্রাস্টে দান করে দিয়েছিলেন। সমাজে এক বিশাল পরিবর্তন আসছিল, যেখানে টাকার চেয়ে বেশি চরিত্রকে গুরুত্ব দেওয়া হতে লাগল। সুমনের ভিশন এখন পুরোপুরি সফল হয়ে গিয়েছিল। শেষ দৃশ্যে সুমন নিজের শৌখিন গাড়ির কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় এবং তার বাবাকে স্মরণ করে। তার মনে হয় যেন হিমেল হাওয়ার ঝাপটায় তার বাবার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে, যা তাকে আশীর্বাদ দিচ্ছে। সে নিজের পকেট থেকে সেই পুরনো টিনের গ্লাসটি বের করল এবং সেটিকে সব সময়ের জন্য নিজের টেবিলের উপর সাজিয়ে রাখল। এই গ্লাসটি তাকে মনে করিয়ে দিতে থাকবে যে সংগ্রামই মানুষকে বিকশিত করে আর কর্মের ফল সব সময় পাওয়া যায়।